নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের ইনকোয়ারি অনেক সময় আস্থা রাখতে পারি না নানা কারণে। এটা অনেকটা নিজের ইনকোয়ারির পরে মানে থার্ড পার্সন অডিট করতে হবে। সেই থার্ড পার্সন জাতিসংঘ যেটা করে গেছে এটাকে তো ফেলানো যাওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে কেউ যে প্রভাবিত করবে তারও সুযোগ নেই। অতএব তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সমস্ত জিনিস তদারকি করে এসব রিপোর্ট পেশ করেছে। দেখেন বিডিআর হত্যা, আমার একজন ওয়াইফের আপন মামাতো ভাই ব্রিগেডিয়ার জেনারেল, সে বেঁচেছে একটা ডাইনিং টেবিলের নিচে টুকরি দিয়ে বসছে, মাথার মধ্যে একটা টুকরি দিয়ে 24 ঘন্টা বসেছিল। পরে 4-5 জন নিয়ে, লম্বা মানুষ 4-5 জন নিয়ে তাকে দাঁড়ান করেন, সে অনেকদিন দাঁড়াইতেও পারেনি। এটা তো আমরা চোখের সামনে। আমি বাংলাদেশের প্রথম স্পিকার আব্দুল মালিকের মেয়েদেরই পড়াতাম। বড় মেয়ের জামাটা বিডিআর এখানে ক্যাপ্টেন ছিল, মারা গেছে। এগুলোকে সহ্য করার বিষয়? দেশের মানুষ যদি এইসব কাজ করে যদি আপনার থেকে থাকে, অনেকে ইনভলভ আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেকের ভাই বেড়াদার, মেয়ের জামাই, তারা সবাই তো সাফারার। এগুলোর জন্য যদি রিপোর্টের দরকার হয়নি, আর যদি রিপোর্ট যদি হয়েই থাকে তাহলে একটা বাড়তি পাওয়া, আমরা দেখেছি আর আরেকজন স্বীকার করেছে হ্যাঁ এরকম কিছু হয়েছে। আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের মধ্যেও বিএনপির এগিয়ে রয়েছে বা জনসমর্থন বেশি রয়েছে। এটা কেন এবং এটার কারণ কি? এরকম মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এস্টাবলিশ করা বিএনপি, উনি তখন কিছু জনমুখী কাজ করেছেন। যেমন দেশে খাল কেটেছেন, উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছেন। এই দেশে গার্মেন্টসের ব্যবসাটা ওনার হাত ধরে শুরু হয়। সৌদি আরবে নিম গাছ প্রেজেন্ট করে ওইখানে লক্ষ লক্ষ লোকের কাজের সংস্থান যা আজ অবধি আছে। আরাফাতের ময়দান, সৌদি আরবের বিভিন্ন স্থানে নিম গাছ, এখন নিম গাছের বাগান বললেই চলে ওইখানে। আমি ওইদিকে যাব না, ওই নিয়ে মেলা লেখালেখি হয়েছে। এই যে মানুষের যখন আমাদের দেশে 74 দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষের পরে আইসা ম্যান পাওয়ার এক্সপোর্ট হওয়া শুরু করলো, দেশের সাধারণ মানুষ আস্তে আস্তে সচ্ছলতা অর্জন করতে থাকলো, যার জন্য ওনার পপুলারিটি আজও বিদ্যমান। এরপরে যখন বেগম খালেদা জিয়া উনি যখন কাণ্ডারি হলেন এবং পলিটিক্স করেছেন এবং এরশাদের সময়ে যুগপৎ আন্দোলন করে ওনারা ক্ষমতা এসছেন, সে সময় ওনারা কিছু পপুলার ডিসিশন নিয়েছেন। যেমন ধরুন, ইংলিশটা একরকম উঠিয়ে গেছিল। যখন জমিরুদ্দিন সরকার সাহেব এডুকেশন মিনিস্টার হলেন প্রথমবার এসে, ওনারা ইংলিশটা ইন্ট্রোডিউস করলেন, দেশে প্রাইভেট ইউনিভার্সিটি করার ব্যবস্থা করে দিলেন, যার জন্য আমরা ইংলিশের থেকে যতটুকু পিছিয়ে পড়েছি স্বাধীনতার পরে, সেই জিনিসটা আমরা ওভারকাম করেছি। যে আমি বলবো না সবগুলো ভালো ইউনিভার্সিটি, আমাদের 10-20টা ভালো ইউনিভার্সিটি তো বাংলাদেশে স্টাবলিশ হয়েছে। নর্থ সাউথ হয়েছে, আইওবি হয়েছে, আসাম ইঞ্জিনিয়ারিং হয়েছে, ব্র্যাক হয়েছে, AIOB হয়েছে। হ্যাঁ, আবার দেখুন যে IUT একটা ইনস্টিটিউট ছিল, জিয়াউর রহমান একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করেছে গাজীপুর, সেটা এখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। সেখান থেকেও অনেক ছেলেপেলে বাহির হয়েছে, সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, সমস্ত মুসলিম দেশের ছেলেপেলেরা এখানে আসে। আবার ম্যাডাম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, ওনার আমলেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন, যেটা চিটাং হয়েছে কতশো একর উপরে, সেখানেও এশিয়ার বিভিন্ন দেশ থেকে মেরিটোরিয়াস ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরাই পড়ে এখানে। এবং আপনি শুনে অবাক হবেন, অনেক মেয়েরা ইন্টার্নশিপও বাইরের দেশে করে এবং এরা ভালো চাকরি পায়। এই জিনিসটা এই উমেন্স ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন, এই ইউনিভার্সিটিটা যদি ভুল না বলে থাকি আর কি, নামটা এরকমই, এটা কিন্তু পাশের দেশে চলে যেতে পারছিল। এটা ম্যাডাম খালেদা জিয়াই এটাকে জোর করে ধরে চিটাঙে এস্টাবলিশ করছে। যদিও কেউ কেউ বলছে ওটা বগুড়া হওয়ার কথা ছিল, কিন্তু চিটাং হয়েছে।
এটার এরিয়াতে আছে বোর্ড অফ ট্রাস্টিতে টনি ব্লেয়ার ওয়াইফ চেরি ব্লেয়ার ট্রাস্টি ছিলেন, এরকম বিখ্যাত বিখ্যাত লোকরা এটা বোর্ড অফ ট্রাস্টিতে আছেন। তাহলে কি দাঁড়ালো? প্রথমে ইংলিশটাকে রিইন্ট্রোডিউস করা হলো, প্রাইভেট ইউনিভার্সিটি করে আমার দেশের ছেলেরা বহির্দেশে যেত, অনেক ফরেন কারেন্সি খরচ হতো, সেই খরচ থেকে আমরা বেঁচে গেছি এবং অধিকন্তু আমার দেশের ছেলেপেলেরা এইসব ইউনিভার্সিটি পাশ করে দেশ বিদেশে চাকরি করতেছে। যেমন আমি বিজিএম ফ্যাশন ইনস্টিটিউট সঙ্গে জড়িত ছিলাম, যেটা এখন ইউনিভার্সিটি। এটার থেকেও অনেক টেকনিক্যাল ছেলেমেয়ে বাইরে হইয়া দেশে এবং বিদেশে চাকরি করতেছে। এই সুযোগটা যদি প্রাইভেট ইউনিভার্সিটির সুযোগটা যদি তখন করে দেওয়া না হতো, তাহলে কিন্তু আমাদের দেশের ছেলেরা বাইরে যেতে হতো। এরপরে ম্যাডাম খালেদা জিয়া কী করলো? মেয়েদের এডুকেশন ফ্রি করলো, যেটা পরে সরকারগুলো এটাকে জারি রেখেছে। বা শুরুটা কে করেছে? আপনি ভুলে যাবেন, হয়তো বিএনপির বা ওদের দলেরও অনেক প্রতিভাবান লোকও জানে না, যাকে ডক্টর মাহবুবুল হক, যিনি হলেন অমৃতা সেনের সাথে একটা কো-ইনভেন্টর ছিল হিউম্যান ইন্ডেক্সের। উনি 1998 সালে ইন্তেকাল করেন। উনি মারা যাওয়ার 7 দিন আগে নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউর কিয়দংশ লন্ডন থেকে যেটা বের হয়, ইকোনমিক পত্রিকা আর কি, আমি রাখি এটা, ওইখানে কোট আনকোট করে ওনার কথাটা লিখেছে। তো ডক্টর মাহবুবুল হককে বলা হয় পাকিস্তানের অর্থনীতির ফাদার। উনি বলেছেন যে আমি যে জিনিসটা প্রাইম মিনিস্টার বেনজির থেকে আশা করেছিলাম এবং প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর থেকে আশা করেছিলাম, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া পেয়েছে। আপনি বিএনপিদের জিজ্ঞাসা করেন, এরা জীবনও বলে আমি শুনিনি। আমি কোট আনকোট দিয়ে বললাম। একজন ওনার কো-ইনভেন্টরের অমৃতা সেন, উনি নোবেল প্রাইজ পাইছে। হয়তো উনি বেঁচে থাকলে উনিও নোবেল প্রাইজ পেত। উনি ইউএনের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিল। ওনার এরকম একটা মন্তব্য বাংলাদেশের প্রাইম মিনিস্টারের উপরে আপনার কেমন লাগে? তারেক রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমাকে একটু পিছনে ফেরত যেতে হবে। আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে তুলে নিয়ে যায়, সারা বাংলাদেশ কাঁদছে। আর যখন ওনাকে মেরে ফেলা হয় ওনার পরিবার সহ, বাংলাদেশের মানুষ ইন্নালিল্লাহ পড়েনি। মানুষের এত ক্ষোভ, তারপরেও পতিত সরকারের শেখ হাসিনা উমরা করে আসা, হাতে তসবি, মাথায় হেজাব, বলছে আমাকে একটু খ্যাদমত করার সুযোগ দেন। তো 15 বছর খ্যাদমত আমরা পেয়েছি। আয়নাঘর, হত্যা, গুম, মেরে ফেলা, পাখির মতো মানুষ মারা, এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি। এমন না যে এগুলা নতুন করে ভিডিও করে এগুলা করা হয়েছে। যেভাবে হোক এগুলো হয় ভিডিও ধারণ করছে, অনেক সময় টেলিভিশনে দেখা হয়েছে, অথবা বাইরের থেকে দেখা হয়েছে। তো বাবা মেয়ের খেদমতটা আমরা যদি ওইরকম চিন্তা করেন, 15 আর 5 20 আর ওইদিকে 23, এই 23 বছর পাইছি। আর এইদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাবা আর মায়ের যদি আপনি 10 বছর ধরেন, আর ওনার যদি 6 বছর ধরেন, 16 বছর ক্ষমতা আমরা পাইছি। তাহলে কি দাঁড়ায়? ডিএনএ কি বলে? যদি ওই দুজন ভালো কাজ করে থাকে, তাহলে ইনিও ভালো কাজ করবে। আমরা এটাই আশা করি। জাতিসংঘ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দিল, এখন এর প্রভাব কিভাবে কতটা পড়তে পারে? আমরা নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের ইনকোয়ারি অনেক সময়
আস্থা রাখতে পারি না নানা কারণে। যদিও সিটিজেন অফ দিস কান্ট্রি হইলে আমাকে এগুলো মানতেই হবে, আমাদেরগুলা আমলে আনতে হবে এবং বিশ্বাসও করতে হবে। এটা অনেকটা নিজের ইনকোয়ারির পরে মানে থার্ড পার্সন অডিট করতে হবে। সেই থার্ড পার্সন জাতিসংঘ যেটা করে গেছে এটাকে তো ফেলানো যাওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে কেউ যে প্রভাবিত করবে তারও সুযোগ নেই। এখন ডিজিটাল দেশ, আপনার মোবাইলে সমস্ত ফটো তুলে নিচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, এক জায়গায় যায় 10 জনের সাথে কথা, আপনার কি সরকার কেউ পিছনে পিছনে আসেনি কাশা দেখে কথা বলতেছে? অতএব তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সমস্ত জিনিস তদারকি করেই এসব রিপোর্ট পেশ করেছে। এবং এই রিপোর্টের সাথে আমি নেতাদের কথা বলবো না, আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারা একমত কিনা। যদি মনে করেন তারা জাতিসংঘের রিপোর্টের সাথে একমত, তাহলে আমিও অবশ্যই একমত। আমরা পলিটিক্যাল স্টেটমেন্টে যাব না। যেটা আমরা দেখেছি অনেকে, দেখেন বিডিআর হত্যা, আমার একজন ওয়াইফের আপন মামাতো ভাই ব্রিগেডিয়ার জেনারেল, সে বেঁচেছে একটা ডাইনিং টেবিলের নিচে টুকরি মেরে বসছে, মাথার মধ্যে একটা টুকরি দিয়ে 24 ঘন্টা বসেছিল। পরে 4-5 জন নিয়ে, লম্বা মানুষ, 4-5 জন নিয়ে তাকে দাঁড়া করে, সে অনেকদিন দাঁড়াইতেও পারেনি। সেটা তো আমরা চোখের সামনে। আমি বাংলাদেশের প্রথম স্পিকার আব্দুল মালিকের মেয়েদেরই পড়াতাম। বড় মেয়ের জামাটা বিডিআর এখানে ক্যাপ্টেন ছিল, মারা গেছে। এগুলোকে সহ্য করার বিষয়? দেশের মানুষ যদি এসব কাজ করে যদি আপনার থেকে থাকে, অনেকে ইনভলভ আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেকের ভাই বেড়াদার, মেয়ের জামাই, তারা সবাই তো সাফারার। এগুলোর জন্য যদি রিপোর্টের দরকার হয় না, আর যদি রিপোর্ট যদি হয়েই থাকে তাহলে একটা বাড়তি পাওয়া, আমরা দেখেছি আর আরেকজন স্বীকার করেছে হ্যাঁ এরকম কিছু হয়েছে।